তাদের পাশে কাঞ্চনজঙ্ঘা, দার্জিলিং, এদিকে পশ্চিমবঙ্গ, এদিকে চীনের তিব্বত, একটা মনোরম পরিবেশ পর্যটন কেন্দ্রের অন্যতম এক স্থান হিসেবে পরিচিত ছিল। স্বাধীন সিকিম রাজ্যকে যেভাবে নিজের উদরে পুরেছিল ভারত, ভারতের যে 29টি প্রদেশ বা 28টি প্রদেশ রয়েছে সেই সব প্রদেশ কিন্তু আগে থেকে বা শুরু থেকে কিন্তু ছিল না। আমরা কথা বলছি ইন্ডিয়াকে নিয়ে এবং সিকিমকে নিয়ে, যে সিকিম আলাদা একটা রাজ্য ছিল, আলাদা একটা দেশ ছিল। সিকিম ভারতের উত্তর পূর্বাঞ্চলের একটি রাজ্য শহর এবং উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্র বটে। সিকিমের রাজধানী শহর গ্যাংটক, আয়তনে ভারতের দ্বিতীয় ক্ষুদ্রতম প্রদেশ। এর উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল রয়েছে তিব্বত, পূর্বে রয়েছে ভুটান, পশ্চিমে রয়েছে নেপাল এবং দক্ষিণে রয়েছে ভারতের অপর একটি রাজ্য পশ্চিমবঙ্গ, যে পশ্চিমবঙ্গকে আমরা ভালোই চিনি। রাজ্যটি বাংলাদেশের নিকটবর্তী ভারতের শিলিগুড়ি করিডোরের কাছাকাছি কিন্তু অবস্থিত। সিকিম ভারতীয় রাজ্য সমূহের মধ্যে বা রাজ্যগুলির মধ্যে সর্বাপেক্ষা কম জনবহুল এবং আয়তনের দ্বিতীয় ক্ষুদ্রতম। তাহলে বুঝতেই পেরেছেন যে অল্প আয়তন, জনসংখ্যাও কম। এমন এক সাদা আর এলাচের ঘ্রাণে সুরভিত সিকিমের ভাগ্যে ঘটে গেছে নেহাত দুঃখজনক এক বর্বর ইতিহাস। সে ব্যাপারে আমরা কতটুকু মাথার মধ্যে রেখেছি। মাত্র 7096 বর্গ কিলোমিটারের ছোট্ট দেশ সিকিমের জনগণও স্বাধীনতা চেয়েছিল। 1947 সালে ব্রিটিশরা যখন উপমহাদেশ ছেড়ে যায় তখন সিকিমে ভারতের সাথে তারা যুক্ত হতে ইচ্ছুক কিনা এই প্রশ্নে গণভোট হয়েছিল। 1947 সালে কিন্তু ব্রিটিশরা কাশ্মীরের সৃষ্টি লাগাইছে কিন্তু গ্যাঞ্জাম। 1947 সালে আবার গ্যাঞ্জাম লাগাইছে হায়দ্রাবাদে। সে ব্যাপারেও আমরা কথা বলেছি এবং বলবো। সিকিমের জনগণ প্রত্যাখ্যান করলো এই প্রস্তাব, কিন্তু এরপর 30 বছর না পেরোতেই এক বিশ্বাসঘাতক ভারতের গোয়েন্দা সংস্থা, যার নাম আমরা না বলি, এর কুটচাল এবং সিকিমের রাজার সরলতায় সিকিম হয়ে ওঠে ভারতের প্রদেশ। আমরা কি সেটা জানি? সিকিমের ভারতের প্রদেশ হয়ে ওঠার সফরটা বুঝতে হলে একটু ব্রিটিশ ভারতের ইতিহাস জানতে হবে, একটু ব্রিটিশ ভারতের সময়ে ফিরে তাকানো দরকার। ভূ রাজনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ সিকিমের উপর আধিপত্যবাদীদের লোভাতু দৃষ্টি ছিল সবসময়। 19বিংশ শতকের প্রথম দিকে প্রতিনিয়ত নেপালের গোর্খা রাজ্যের সংলগ্ন বা হামলায় উৎকণ্ঠিত ছিল সিকিম। গোর্খা রাজ্য হামলা চালাতে সংলগ্ন ব্রিটিশ ভারতের রাজ্যগুলোতেও সহজেই পৌঁছাতো বা হামলা চালাতো। তাই সহজেই সে সময় সিকিম ও ব্রিটিশ রাজ গোর্খাদের বিরুদ্ধে এক কাতারে দাঁড়িয়ে যায়। এরপর 1814 সালের দিকে শুরু হওয়া ব্রিটিশ নেপাল যুদ্ধে নেপাল পরাজিত হয়ে থাকে, আর এই চুক্তি অনুসারে সিকিম ফিরে পায় নেপালের অধিকৃত একটি অংশগুলি। আর এই সুযোগে ব্রিটিশরা সিকিমের উপর নিজেদের প্রভাব বিস্তার করতে শুরু করে। তারা সিকিমের রাজাকে চাপ প্রয়োগ করে যে দার্জিলিং নিজেদের করায়ত্ত করে নেয়। এই পাহাড়ি এলাকাটি চমৎকার অবকাশ যাপনের কেন্দ্রের পাশাপাশি তিব্বতের সাথে তাদের বাণিজ্যিক সব পথ স্থাপনের সুবিধা করে। তবে ব্রিটিশদের সাথে চুক্তি হয়েছিল যে দার্জিলিং এর জন্য তারা সিকিমকে নির্দিষ্ট পরিমাণ কর প্রদান করবে, কিন্তু এই কর নিয়ে অচিরেই ব্রিটিশ ভারত ও সিকিমের সম্পর্কে ফাটল ধরতে শুরু করে। এছাড়া সিকিমের শ্রমিক শ্রেণীর অনেক অধিবাসী কিন্তু উন্নত জীবনযাপন বা জীবন ব্যবস্থার জন্য ব্রিটিশ অধিকৃত অংশে জীবনযাপন শুরু করে দেয়। সিকিমের রাজা জোরপূর্বক তাদের ফেরত আনার চেষ্টা করলে ব্রিটিশরা অসন্তুষ্টি প্রকাশ করে। ফেরত আনার চেষ্টা করলে ব্রিটিশরা রাগ করে। এতে করে পরিস্থিতি এমন পর্যায়ে চলে যায় যে 1849 সালে 2 ব্রিটিশ কর্তা ব্যক্তি সিকিমে এলে সিকিম প্রশাসন তাদেরকে বন্দী করে রাখে। এরকম বা এসব কিছু জের ধরে সিকিমে আবার ব্রিটিশ সৈন্যদের আগমন শুরু হয়। 1861 সালে ব্রিটিশরা গোটা দার্জিলিং সহ সিকিমের অনেকখানি অংশ কিন্তু পুরোপুরিভাবে দখল করে ফেলে। আবার নতুন চুক্তি হয় যে সিকিম ব্রিটিশ ভারতের আশ্রিত রাজ্যে পরিণত হয়ে সিকিমে ব্রিটিশ প্রতিনিধি নিয়োগ করা দেওয়া হবে। এসবের ফলে সিকিম অনেক ক্ষেত্রে স্বাধীন থাকলেও তাদের নিয়ন্ত্রণ ব্যবস্থা ছিল ব্রিটিশদের হাতে। এরপর 1947 সালের আগ পর্যন্ত দুদেশের সম্পর্কের অনেক উত্থান পতনের মধ্য দিয়ে যেতে হয়। তবে ব্রিটিশরা এই অঞ্চল ছেড়ে যাওয়ার আগে পূর্ব স্বাধীন রাজতন্ত্র হিসেবে সিকিমের স্বীকৃতি দিয়েছিল। এই সময় ভারতের সাথে যোগ দেওয়ার প্রশ্নে সিকিম সেই বিখ্যাত গণভোট অনুষ্ঠিত হয়। আর সিকিমের সাধারণ জনতা ইন্ডিয়ান ইউনিয়ন যোগে দিতে অস্বীকৃতি জানায়। তারা চায়নি যে ভারতের সঙ্গে যুক্ত হোক, কিন্তু সিকিম স্টেট কংগ্রেস নামক একটি দল সে সময় রাজতন্ত্র বিরোধী আন্দোলন শুরু করে দেয়। তাদের চাপে 1950 সালে সিকিমের 11তম চেগিয়াল বা চৌগিয়াল, সিকিমের রাজার উপাধি ছিল চৌগিয়াল, থাসি নামগল ভারতের সাথে একটি চুক্তি করতে বাধ্য হন। এই চুক্তি অনুসারে ব্রিটিশদের মতো নেহেরুও সিকিমকে ভারতের আশ্রিত রাজ্য হিসেবে ঘোষণা করেন। এর ফলে ভারতের হাতে সিকিমের নিরাপত্তা, ভারতের হাতে সিকিমের পররাষ্ট্র, যোগাযোগ সকল কিছু বিষয় নিয়ন্ত্রণ চলে আসে। তবে অভ্যন্তরীণ বিষয়গুলো সিকিম ছিল পরিপূর্ণ স্বাধীন। এছাড়া ভারত কর্তৃক যে রাজনৈতিক প্রতিনিধিও নিয়োগপ্রাপ্ত হয় সিকিমের রাজধানী গ্যাংটকে, তা আসলেই বলা যেতে পারে। বলা যায় এর মাধ্যমে রোপিত হয়েছিল সিকিমের পরাধীনতার বীজ। ইতিহাসের এই পর্যায়ে এসে আমাদের একটা গুরুত্বপূর্ণ চরিত্রের দিকে নজর দেওয়া দরকার, কাজী লেনদুব দর্জি।
সিকিমের পরাধীনতার ইতিহাস রচিত কলঙ্কিত এক ব্যক্তির নাম। লেন্দুব দর্জির ও সিকিমের রাজপরিবারের মধ্যে ছিল দীর্ঘস্থায়ী বংশগত শত্রুতা। তিনি রাজতন্ত্রের বিরোধী ছিলেন। 1945 সালে সিকিম প্রজামণ্ডল নামক একটি দল গঠন করে বসে এবং তিনি তার সভাপতি নির্বাচিত হন। এরপর 1953 থেকে 1958 সাল পর্যন্ত তিনি সিকিম স্টেট কংগ্রেসের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। 1962 সালে সিকিমের আরো কয়েকটি দলকে একীভূত করে গঠন করেন সিকিম ন্যাশনাল কংগ্রেস। এই দলের মূল লক্ষ্য ছিল রাজতন্ত্রের অবসান করে গণতন্ত্রের প্রচলন করা। এদিকে 1963 সালে তৎকালীন চোগিয়াল থাসি নামগোয়াল এবং 1964 সালে নেহেরু মারা গেলে পরিস্থিতি বদলে যায়। এই সময় ভারতের ক্ষমতাসীন আসনে আসেন ইন্দিরা গান্ধী। তিনি সিকিমের প্রতি নেহেরুর মতো ততটা সদয় কিন্তু ছিলেন না। নেহেরু এই ক্ষুদ্র সিকিমকে বিভক্ত করে বা বিরক্ত করে সাম্রাজ্যবাদ বিরোধী নেতা হিসেবে নিজের খ্যাতির 12টা কিন্তু বাজাতে চাননি, সেটাও আমাদেরকে মনে রাখতে হবে। কিন্তু 1960 সালে এক সাক্ষাৎকারে নেহেরু বলেছিলেন যে জোরপূর্বক সিকিম দখল করা হবে মশা মারতে কামান দাগনের মতো ঘটনা। তবে নেহেরুর আগ্রহ না থাকলেও সেই মশা মারতে তার কন্যার আগ্রহ কিন্তু কম ছিল না। তিনি কিন্তু ঠিকই কামান ব্যবহার করেছিলেন। অবশ্য ইন্দিরার এই আগ্রহের পেছনে বেশ কয়েকটি প্রভাবক ছিল। প্রথমত বলা যেতে পারে 1962 সালে চীন ভারত যুদ্ধের পর ভূ রাজনৈতিক অবস্থানের জন্য ভারতের কাছে সিকিম গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। উল্লেখযোগ্য, ভৌগোলিক দিক থেকে সিকিমের পশ্চিমে নেপাল, উত্তর পূর্বে চীনের তিব্বত, পূর্বে ভুটান এবং দক্ষিণে পশ্চিম বাংলা। এছাড়া ভারতের ভয় ছিল যে সিকিম হয়তো স্বাধীনতার জন্য জাতিসংঘের কাছে আবেদন করতে পারে বা চীনের সাহায্য চাইতে পারে। আর রাজা প্যান্ডেলকেও সন্দেহের চোখে দেখত ভারত। তার আমেরিকান স্ত্রীর সম্পর্কে সিআই এজেন্ট গুজব কিন্তু রচিত করেছিল। তাই এই সময় ভারত ঘরের শত্রু বিভীষণ হিসেবে লেন্দুব দর্জিকে কাজে লাগানোর পরিকল্পনা করে বসে। তারা লেন্দুব দর্জিকে সহায়তা করতে শুরু করে। পরবর্তীতে লেন্দুব দর্জি স্বীকার করেন যে ভারতীয় ইন্টেলিজেন্স থেকে তাকে অর্থ এবং করণীয় বাতলে দেওয়া হতো। ভারতের মতো একটি শক্তিকে পেছনে পেয়ে লেন্দুব দর্জি একের পর এক ক্ষমতার সিঁড়ি টপকাতে শুরু করে দেয়, যার ফলে সিকিমকে হারাতে শুরু হয়। র এর তৎকালীন পরিচালক অশোক রায়নার বই ইনসাইড র থেকে জানা যায় 1971 সালে ভারতের সিকিমকে দখল করবার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছিল। এর পরের 2 বছর র উপযুক্ত পরিবেশ তৈরির কাজ করে যায়। সিকিম ন্যাশনাল কংগ্রেসের মাধ্যমে তারা সেখানকার নেপালি হিন্দুদের, বৌদ্ধ চোগিয়ালদের বিরুদ্ধে খেপিয়ে তোলে এবং দাবি তোলে রাজতন্ত্রের অবসানের। আন্দোলন, খুন, জখম ও রাজনৈতিক অস্থিরতার মাধ্যমে পরিস্থিতিকে এতটাই ঘোলাটে করে ফেলা হয় যে সিকিমের অভিজাত হিন্দু সমাজ ভাবতে শুরু করে এই বৌদ্ধ রাজাদের অধীনে থাকার চেয়ে আমাদের জন্য ভারতীয় হয়ে থাকা বা ভারতীয় হয়ে বেঁচে যাওয়াটা বেশ ভালো। এদিকে এই সবকিছু যে ভারতের ইন্ধনে হচ্ছে তৎকালীন চোগিয়াল পাল্টেন তা ঘুণাক্ষরেও বুঝতে পারেনি, কেননা তার কুটচাল চেলেছিল র, যিনি বা যারা হচ্ছে দুর্ধর্ষ পৃথিবীর মধ্যে গোয়েন্দাদের মধ্যে অন্যতম। তিনি মহাত্মা গান্ধী ও পণ্ডিত নেহরুর ভীষণ ভক্ত কিন্তু ছিলেন। আমি কার কথা বলছি? ওই যে চোগিয়াল পাল্টেনের কথা বলছি। তাদের উত্তরসূরিরা যে তার সিকিমকে রক্ষক থেকে ভক্ষক হয়ে উঠতে পারে ঘোর দুঃস্বপ্নেও তিনি কিন্তু ভাবতে পারেননি। অবশ্য ভারত তাকে বুঝতে দেয়নি। তারা ডাবল গেম খেলেছিল। একদিকে তারা প্যালডেনকে আশ্বস্ত করেছে, অন্যদিকে লেন্দুব দর্জিকে কাজে লাগিয়েছে। চীনের পক্ষ থেকে তাকে ভারতের বিষয়ে সতর্কতাও দেওয়া হয়েছিল বা সতর্ক করা হয়েছিল, কিন্তু তিনি তা কানে তুলেননি। সে সময় প্যালডেন দাবার চালগুলো একটু বুদ্ধি খাটিয়ে খেললে আজ হয়তো পরিস্থিতি অন্যরকম হতে পারত। 1970 সালের দিকে সিকিম ন্যাশনাল কংগ্রেসের দেশব্যাপী নতুন করে সুষ্ঠু নির্বাচন ও নেপালি জনগোষ্ঠীর অধিক অংশগ্রহণের দাবি করে বসে। এরপর 1973 সালে অনুষ্ঠিত নির্বাচনের ফলাফলে অসন্তুষ্ট হয়ে তারা ভোট কারচুপির অভিযোগ আনে আর দেশব্যাপী তীব্র আন্দোলন গড়ে তোলে। এই আন্দোলনে সিকিমের আরো কয়েকটি দল যোগ দিলে পরিস্থিতি দ্রুত অবনতি হয়ে যায়। এই আন্দোলনে একসময় পরিস্থিতি হয় রাজতন্ত্রের পতন আন্দোলনে। পরিস্থিতির নিয়ন্ত্রণে চোগিয়াল ভারতের সাহায্য কামনা করে। ভারত প্রশাসন তাকে চাপে ফেলে চোগিয়াল ক্ষমতায় চূড়ান্তভাবে খর্ব করে নতুন সংবিধান প্রণয়ন করে বসে। এই সংবিধান অনুসারে প্রায় সব ক্ষমতায় চলে যায় নির্বাচিত প্রতিনিধিদের হাতে। এরপর 1974 সালের নির্বাচনে লেন্দুব দর্জি অস্বাভাবিক ব্যবধানে বিজয় লাভ করে বসে। 32টি আসনের মধ্যে 31টি আসনে তার দল লাভ করে বসে। বরফ আর এলাচ লেবুর ঘ্রাণে সুরভিত এই দেশটির ভাগ্যে ঘটে গেছে এরকম ভয়ঙ্কর নির্মমতা বা নির্মম দুর্ঘটনা। নির্বাচিত বা নির্বাচনের জিতে লেন্দুব দর্জি সিকিমের প্রধানমন্ত্রী হয়ে গেলেন, কিন্তু তখনও চোগিয়াল সাংবিধানিক প্রধান হিসেবে রয়ে গিয়েছিলেন। পরে 1975 সালের 27 মার্চ লেন্দুব দর্জি ক্যাবিনেট মিটিং এ রাজতন্ত্রের বিলোপের প্রশ্নে গণভোটের গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করলেন। অচিরেই চারদিক থেকে গণভোটের ফলাফল আসতে শুরু করেছে এরকম যে জনগণ রাজতন্ত্র চায় না,
অবশ্য অভিযোগ আছে এরকম যে পুরো বিষয়টি ছিল সাজানো। ভারতীয় সেনাবাহিনী জনগণকে বাধ্য করেছিল রাজপথ বা রাজতন্ত্রের বিপক্ষে ভোট দিতে, সেই জন্য এই জিনিসটা তারা বাস্তবায়নে সুবিধা করতে পেরেছিল। এভাবে অবসান ঘটে গিয়েছিল চোগিয়াল পদের। এরপর 6 এপ্রিল 1975 সালে সকালে উঠে চোগিয়াল প্যান্ডেল দেখতে পান ভারতীয় সেনাবাহিনী ঘিরে ফেলেছে তারা রাজপ্রাসাদ। প্রাসাদে 243 জন পাহারাদারকে কবজা করতে 5000 ভারতীয় সেনাবাহিনী আধা ঘন্টার বেশি সময় লাগায়নি। প্যান্ডেল বন্দী হন আর সিকিমের পতাকাটি হটিয়ে সিকিমের অবকাশ দখল করে ভারতের তেরঙ্গা পতাকা। তাহলে বুঝতে পেরেছেন। এরপরই ঘটনা খুব সংক্ষিপ্ত যে ভারতের কেনা গোলাম লেন্দুব দর্জি সিকিমকে প্রদেশ করার জন্য ভারতীয় পার্লামেন্টের কাছে আবেদন জানান। এরপর 14 এপ্রিল আবার এক গণভোটে সিকিমের জনগণ এই আবেদনের সম্মতি জানায়। অবশেষে 26 এপ্রিল 1975-এ সিকিম অফিসিয়ালি ভারতের 22তম প্রদেশ হিসেবে স্বীকৃতি পায়। আশ্চর্যজনক হলেও সত্য, চীন ছাড়া অন্য কোনো দেশ এই দখল নিয়ে বা দখলদারিত্ব নিয়ে উচ্চারণ করেনি। সিকিমের তরুণ প্রজন্ম তাদের এই সকল নেতার কীর্তি কথা ভেবে আজও লজ্জায় কিন্তু মুখ লুকায়, যাদের কল্যাণে এক এক সময় স্বাধীন সিকিম আজ পরিচিত ভারতের দ্বিতীয় ক্ষুদ্রতম প্রদেশ হিসেবে। যে সময় তারা স্বাধীন ছিল অথচ আজ তারা কি হয়ে গেছে। আর রাজধানী গ্যাংটক ভারতের অন্যতম পর্যটন শহর হিসেবে পরিণত হয়েছে, অথচ তারা নিজের একটা আলাদা ছিল। তাদের পাশে কাঞ্চনজঙ্ঘা, দার্জিলিং, এদিকে পশ্চিমবঙ্গ, এদিকে চীনের তিব্বত, কি একটা মনোরম পরিবেশ পর্যটন কেন্দ্রের অন্যতম এক স্থান হিসেবে পরিচিত ছিল। অথচ সেই সিকিমকে ভারত তার নিজের উদরে পড়ে নিয়েছিল। সেই ব্যাপারে আমরা কিন্তু খোঁজ রাখি না, আমাদেরকে খোঁজ রাখতে দেওয়া হয় না। আমরা ইতিহাসের কতটুকু জানি অ্যাকচুয়ালি? আমরা কি কখনো ভেবেছি এই ব্যাপারটা?